শেষ মুহূর্তে এসে মাত্র 5 মিনিটের জন্য কলিজার টুকরার সন্তান, যে সন্তানকে জীবনে প্রথমবারই দেখলো কারাগারের গেটে, মৃত সন্তান, তাকে কোলে নেয় নাই। এমন না যে ডাক্তাররা না করছে বা কোনো আইনে আছে বিধানে আছে, কিছুই না। কেন সাদ্দাম তার কলিজার টুকরা সন্তানটাকে একবারের জন্য কোলে নিয়ে একটা চুমু খাইলো না? আপনাদের বিবেক শুধু বলছে জুয়েল হাসান সাদ্দামের প্যারোল পাওয়ার কথা, আপনাদের বিবেক বলছে এই ছেলেটি শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জানাজায় যোগ দিতে পারলেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যেত। আপনারা প্রশ্ন তুলবেন না? দর্শক, বলছিলাম সাদ্দামের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, মেনে নিচ্ছি সাদ্দামের বেলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা অমানবিক, সেটা মেনে নেওয়ার মতো না, সেটা সহ্য করার মতো না, সেটা দেখলে, যে কেউ দেখলে কিংবা শুনলে তার চোখে পানি এসে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে নির্বাচনের আগে কোনো সন্ত্রাসীকে জামিন দেওয়া হবে না, তারা আওতায় পড়লো কিনা যায় না। শুধু সে কেন, বহু যে ঢাকাতেই, ঢাকার 2 কারাগারে, কাশিমপুর এবং কেরানীগঞ্জ 2 কারাগারে অনেক আছে, আটক আছে, জামিন হচ্ছে না। 2024-এর 5ই আগস্টের পর থেকে ইনসাফ 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 শুনতে শুনতে কান মাথা সব ঝালাপালা হয়ে গেল। কিন্তু ইনসাফের বাংলাদেশটা এসে দাঁড়িয়েছে এই জায়গায় যে ছাত্রলীগ করেন বলে এক তরুণ পিতাকে মাসের পর মাস আটকে রাখা যায়, ইচ্ছা হলে বছরের পর বছর আটকে রাখবেন তারা। এত এত খবর বেরিয়েছে বাগেরহাটের ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে নিয়ে, যিনি বাংলাদেশের কোনো একটা জেলে বছরের পর বছর জেল খাটতে খাটতে একেবারে নীরবে পচে মরে যেতে পারতেন। এবং বাংলাদেশের মানুষ ভাবছে, একটা বিরাট সংখ্যক মানুষ ভাবছে, যারা বিজয়ী পক্ষ বিশেষভাবে 24 আগস্টের, তারা ভাবছেন যে তারা এমন ন্যায় বিচার থুক্কু ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে যে এই জুয়েল হাসান সাদ্দামের মতো ছাত্রলীগ করা ছেলে পেলে বাংলাদেশের কোনো এক জেলে পচে মরবেন তাদের করা একের পর এক মিথ্যা মামলায়, যেসব মামলায় কোনোদিন বিচার শেষ হবে না, কোনোদিন পুলিশের পক্ষে বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে একটা শক্ত চার্জশিট দেওয়া সম্ভব হবে না। একই ব্যক্তির বিরুদ্ধে একই দিনে বাগেরহাটের হত্যার মামলা থাকবে, যশোরে হত্যার মামলা থাকবে, ঢাকায় 3-4টা হত্যার মামলা থাকবে। এমন এক অবাস্তব পরিস্থিতিতে ন্যায় বিচার আর ইনসাফের কথা বলে বলে তারা সময় পার করবেন আর আসলে বাংলাদেশটা দখল করে নেবেন এই ফাঁকে। এই যখন চলছে বাংলাদেশে, তখন হঠাৎ করে বাংলাদেশের মানুষের একটা সিলেক্টিভ বিবেক জেগে উঠেছে। মানে একদম বিবেকটা ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দলের বিবেক জেগে উঠেছে যে এই যে জুয়েল হাসান সাদ্দাম ছেলেটি, তার স্ত্রী মাত্র 22 বছরের একটা মেয়ে, যার 9 মাস বয়সী একটা বাচ্চা, সেই 9 মাস বয়সী তার প্রথম শিশুটিকে, সন্তানটিকে সে পানিতে চুবিয়ে হত্যা করেছে, তারপর নিজে ঝুলে পড়েছে গলায় দড়ি দিয়ে। এবং তাতে আমাদের বিবেক একদম জেগে উঠেছে, নড়ে চড়ে উঠেছে। আমরা বলেছি যে কেন প্যারোল দেওয়া হচ্ছে না, কেন প্যারোলে মুক্তি দিয়ে এই পিতাকে, জুয়েল হাসান সাদ্দামকে, তার এই আত্মহত্যা করা তরুণী স্ত্রী আর যে সন্তানকে এই বাবা একবার ধরেও দেখতে পারেনি, কেন সেই বাবাকে প্যারোলে মুক্তি দিয়ে আমরা তার স্ত্রী এবং সন্তানের জানাজায় যোগ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি না? সত্যি সমস্যাটা এটা, নাকি সমস্যাটা হচ্ছে এই যে একটা ছেলে ছাত্রলীগ করেছে বলে সেই ছেলেটিকে জেলে পচে মরতে হবে এবং সেটাকে আমরা বাংলাদেশে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে বলে ধরে নিয়েছি? আপনার মনে হয় সমস্যা আসলে কোনটা? সেটা যদি না আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনার বিবেক টিবেক কিছু জেগে ওঠেনি। কারণ দেখেন 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই জুয়েল হাসান সাদ্দামের মতোই এই সাদিক কায়েম, ছাত্রলীগ সভাপতি হিসেবে যিনি আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে এলেন, এরপর এখন যিনি ডাকসু সভাপতি, বিরাট প্রভাবশালী তরুণ নেতা, জামাত শিবির ঘরানার সেই সাদিক কায়েম, কিংবা আমাদের 2024-এর বীর নায়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা তো সবাই জুয়েল হাসান সাদ্দামের মতোই ছাত্রলীগই করতেন। কিন্তু ওরা যেহেতু গুপ্ত ছাত্রলীগ ছিলেন, ছাত্রলীগের ভেতরে ঢুকে তারা যেহেতু নানা রকম ষড়যন্ত্র করছিলেন, সেই ছাত্রলীগেরই পতন ঘটানোর, ছাত্রলীগের যেটা মানে আদর্শিকভাবে একই যে সংগঠন, আওয়ামী লীগের পতন ঘটানো, শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য তারা যে জুলাইয়ে একটা ছাত্র আন্দোলন সাজিয়ে নেমে পড়েছিলেন, তাই তারা এখন বীর বিক্রম, তারা সারা বাংলাদেশের ক্ষমতা দখল করে বসবেন আর জুয়েল হাসান সাদ্দামকে পচে মরতে হবে। আর তার স্ত্রী সন্তান হত্যা করে, 9 মাসের একটা সন্তান নিজ হাতে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার মতো ঘটনা ঘটাবেন বলে আপনাদের বিবেক জেগে উঠবে। এছাড়া আপনারা কখনো বলবেন না যে বাংলাদেশে ছাত্রলীগ করা হাজার হাজার ছাত্রছাত্রীর ডিগ্রি কেড়ে নেওয়া হলো, হাজার হাজার ছাত্রছাত্রীর ছাত্রত্ব বাতিল হলো, শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারছে না, ছাত্রলীগ করতো বলে পিতা মাতাকে পর্যন্ত ঘর বাড়ি ছেড়ে, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাংলাদেশের জায়গায় জায়গায় লুকিয়ে থাকতে হচ্ছে। এটা কোন ইনসাফ? কোন ইনসাফে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহরা এমপি হবে, সাদিক কায়েম ডাকসু ভিপি হবে আর এরা জেলে পচে মরবে? কই, আপনি তো এই প্রশ্ন করেন না। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আপনি জানতেন যে এরা যখন, এই নাহিদ ইসলামরা যখন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এসব স্লোগান দিয়ে দিয়ে বৈষম্য
বৈষম্যমুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পতাকা বেঁধে ধনধান্য পুষ্প ভরা গাইতে গাইতে বাংলাদেশে আন্দোলন করছিলেন ঢাকা শহরে, তখন কি ভেবেছিলেন যে এই তরুণরা 2024-এর 5ই আগস্টেই রাতারাতি বঙ্গবন্ধুর ভাস্কর্য সারা বাংলাদেশে ভাঙবে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙবে, ভেঙে তাদের রাগ যাবে না, তারা মাথার উপর উঠে প্রস্রাব করবে? তারপর ভেবেছিলেন 32 নম্বর বাড়ি কথায় কথায় বারবার 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 তারা ভাঙতে যাবে এবং তারা বলবে বাংলাদেশের সবচেয়ে নিষিদ্ধ রাজনীতির নাম হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, ছাত্রলীগের রাজনীতি? আপনি সত্যি বিশ্বাস করেন যে ছাত্রলীগ আর আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ করে দিয়েছে কারণ ছাত্রলীগ আওয়ামী লীগের এমন অপরাধ তারা খুঁজে বের করেছে? এই যে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম, সেই জুয়েল হাসান সাদ্দামের 22 বছর বয়সী স্ত্রী, সে কি আত্মহত্যা করতো তার 9 মাস বয়সী সন্তানকে নিয়ে যদি এই ছাত্রলীগ নেতা বিরাট টাকার বস্তা বাড়িতে রেখে যেতে পারতেন? মানে এত দুর্নীতি করেছে ছাত্রলীগের ছেলেপেলে, এত দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তো তাদের সন্তানাদি তাদের পরিবারগুলোকে এত প্রভাব প্রতিপত্তিহীন হয়ে পড়তে হলো কেন বলুন তো? যে ইচ্ছে হলে এদের বাড়ি ভেঙে দিতে পারছেন, ইচ্ছে হলে এদের বাড়িতে আগুন দিতে পারছেন, ইচ্ছে হলে এই যে এর কমাস আগে তো এই ঘটনাও ঘটেছে যে ছাত্রলীগ কর্মীর পিতাকে পর্যন্ত পিটিয়ে মারা হয়েছে, মাতাকে পিটিয়ে মারা হয়েছে, এসব ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে শ্রমজীবী মানুষের কিশোর পুত্রকে পিটিয়ে মারা হয়েছে, বাবা ছেলেকে এক উঠানে পিটিয়ে মারা হয়েছে। কই বিবেক তো জাগে নাই? হঠাৎ করে বিবেক কেন জেগে উঠলো বলুন তো এই 22 বছরের মা তার পুত্রকে মেরে ফেলেছে এটা শুনে? আর আপনাদের বিবেক কেন জেগে উঠছে না যে এই ছেলেটিকে জুয়েল হাসান সাদ্দামকে ঠিক কি মামলায় মাসের পর মাস সেই 24 আগস্ট থেকে সে পলাতক জীবনযাপন করতে বাধ্য হলো, 9 মাসের শিশু সন্তানটিকে সে কখনো জীবিত অবস্থায় ছুঁয়ে দেখতে পারলো না, জেল থেকে সে পরিবারের কাছে চিঠি লিখলো যে তার একটা মাত্র কষ্ট যে বাচ্চাটাকে এখনো সে ধরে দেখতে পারেনি? কই আপনাদের বিবেক তো তাতে জেগে ওঠে না, এসব গল্প তো আপনারা শুনতে চান না। মনে করে দেখুন বাংলাদেশের আইন উপদেষ্টা পদে বসে আছেন এমন এক আইনের প্রফেসর ডক্টর আসিফ নজরুল, বিরাট আইনজ্ঞ, তিনি নাকি আইনের এমন উন্নয়ন করেছেন, নিজেই জেলায় জেলায় গিয়ে ওই বক্তৃতা দেন যে জাতি নাকি যুগ যুগান্তর ধরে তাকে মনে রাখা উচিত। তো তিনি পুরো আওয়ামী লীগ আমল জুয়েল হাসান সাদ্দাম বঙ্গবন্ধুর রাজনীতি করেছে, ছাত্রলীগ করেছে, এত বড় অন্যায় করেছে যে ওকে এখন পচে মরতে হবে সারাটা জীবন। বউ মরেছে, বাচ্চা মরেছে, তো কি হয়েছে? ছাত্রলীগ করার জন্য বাংলাদেশের জেলে পচে মরতে হবে। তো আসিফ নজরুল যে কথায় কথায় টক শোতে গিয়ে বিভিন্ন সময় ফেসবুকে মানে সুযোগ পেলেই লিখতেন যে বঙ্গবন্ধু তার যৌবনের এত এত বছর শুধুমাত্র জেলে কাটিয়েছেন, সেটা ভাবলেই নাকি তার বুকের মধ্যে নরম নদী উঠলে ওঠে, একদম এই বাক্য বলে। যে তার সন্তান শেখ কামাল বলতেন যে হাসু আপা আমি কি তোমার বাবাকে বাবা ডাকতে পারি? এই যে প্রেমময়ী স্ত্রী ফজিলাতুন্নেসাকে রেখে এতদিন ধরে বঙ্গবন্ধু থাকতেন, বঙ্গবন্ধু কারাগারে কারাগারে ঘুরেছেন, এসব ভাবলেই নাকি শিলার মুখটা মনে পড়ে যায় আসিফ নজরুলের। কই সেই আসিফ নজরুলের তো জুয়েল হাসান সাদ্দাম কিংবা কোনো তরুণ নেতা কর্মীর বিষয়ে এই যে মাসের মাস পর মাস ধরে এই জুলুম চলছে, সে তার তো কোনো বুকের ভেতর নরম নদী উঠলো না। আইন পড়ান, কিন্তু আইনের যে মৌলিক অধিকার যে আপনি কারাবন্দির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনবেন, ভুয়া মিথ্যা মামলা দেবেন না, মামলা বাণিজ্য করবেন না, এবং যে জামিন পাওয়ার যোগ্য তাকে জামিন দেবেন, বিচারের মতো চলবে। এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জেলায় জেলায় ঘুরে বিচারপতিদের থেকে শুরু করে পুলিশ পর্যন্ত ধমকে আসেন যে কেউ যাতে জামিন না পায় তারা খেয়াল রাখছেন, হাইকোর্টে পর্যন্ত কোন কোন বিচারপতি জামিন দিয়ে দিচ্ছেন। তো এই ব্যক্তিদের আপনারা প্রশ্নের মুখোমুখি করবেন না? আপনারা প্রশ্নের মুখোমুখি করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি উড়ে এসে জুড়ে বসলেন যে শেখ হাসিনা তার উপর এত বড় অন্যায় করেছেন, তিনি একজন নোবেল বিজয়ী, তাকে 60 বছর বয়স হয়ে গেছে বলে কেন বাংলাদেশের একটা ব্যাংক থেকে ব্যাংকের প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। তিনি সেই বেইনসাফির প্রতিশোধ নিতে এসে বাংলাদেশে যে এমন ভয়াবহ বেইনসাফি শুরু করেছেন, আপনারা প্রশ্ন তুলবেন না? আপনাদের বিবেক শুধু বলছে জুয়েল হাসান সাদ্দামের প্যারোল পাওয়ার কথা, আপনাদের বিবেক বলছে এই ছেলেটি শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জানাজায় যোগ দিতে পারলেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যেত। আপনারা প্রশ্ন তুলবেন না সাদিক কায়েম সার্জিসদের ইনসাফ কেন বাংলাদেশের অন্য ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা পাবেন না? তারা তো জানতেন না যে বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষেধ? 2024-এর 5ই আগস্ট পর্যন্ত তো এই নাহিদ ইসলাম, সার্জিস, আসিফ ভুইয়া কেউ উচ্চারণ করে নাই যে বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না, বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষিদ্ধ হবে। আপনারা বুঝতে পারছেন না বেইনসাফিটা কোথায়? আপনারা প্রশ্ন করবেন না ইনসাফ এখন কোথায়? তাহলে জুয়েল হাসান সাদ্দাম আর ওর মরা বউ আর ছেলের জন্য প্লিজ। দর্শক, বলছিলাম সাদ্দামের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, মেনে নিচ্ছি সাদ্দামের বেলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা অমানবিক, সেটা মেনে নেওয়ার মতো না, সেটা সহ্য করার মতো না, সেটা দেখলে যে কেউ দেখলে কিংবা শুনলে তার চোখে পানি এসে যাবে, সবই ঠিক আছে। কিন্তু এসপিকে এবং ডিসিকে ফোন করে, বিদেশি নাম্বার থেকে ফোন করে যে ভাষায় গালাগালি করা হলো সেটা মানে হলো না, ঠিক কিছু হলো না। কারণ আপনি সাদ্দামের বেলায় যে ঘটনাটাকে বলছেন ন্যাক্কারজনক ঘটনা, আপনি যদি আবার আরেকটা ন্যাক্কারজনক ঘটনা ঘটান তাহলে কিন্তু ওই দনে দনে কাটা বলে একটা গ্রামে ব্যাপার রয়েছে, দনে দনে কাটা যাবে।
এই কাটাকাটিতে আপনাদের লাভের চাইতে ক্ষতিটা হয়ে যাবে বেশি। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে, News24 এর শিরোনাম আমরা দেখে নিন। সেখানে বলছে, তোর পোলামাইয়াও যেন তোরে না দেহে। সেই সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসিএসপিকে ফোনে হুমকি। অর্থাৎ তাদেরকেও বলা হচ্ছে যে তোদের পোলা মাইয়াও যেন তোদেরকে না দেখে, এরকম অবস্থা যেন তোদের হয়। সেটা আপনি মনে মনে কামনা করতে পারেন। সেটা নানাভাবে, আরও যদি নগ্নভাবে যদি বলি, আপনার যদি মনে হয় যে আপনি ইটটি মারলে পাটকেলটি মারবেন, প্রতিশোধ নেবেন, তাহলে চুপ থাকেন। প্রতিশোধ যখন নেয়ার তখন নিয়েন, কিন্তু প্রতিশোধ নেওয়া তো কোনো সমাধান নয়। আপনি যদি ধর্মও মানেন, ধর্মের কথাও মানেন, তাহলেও ধর্মও বলছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে মানুষের মধ্যে সেই উত্তম। সুতরাং ক্ষমা কিন্তু সবসময়ই মহৎ গুণ। যে অবিচার করা হয়েছে সেই অবিচারে একটা পরিবার, দুইটা পরিবার ভুক্তভোগী হয়েছে, কিংবা একটা দল ভুক্তভোগী হয়েছে। ধরেন আপনার উপরে, আওয়ামী লীগের উপরে প্রচুর টর্চার করা হচ্ছে। এখন যদি আপনারা মনে করেন যে আপনারা যদি ফিরে আসেন, আপনারা ফিরে এসে এটার বদলা নেবেন এবং বদলা নিতে গিয়ে 10 গুণ বদলা নেবেন, তাহলে দেশের অবস্থাটা কই যাবে? আবার দেশের অবস্থার কথা বাদ দিলাম, স্বাভাবিক মানবতার কথা বলি, যদি আপনি মনে করে থাকেন যে আপনার উপরে যে অবিচারটা করা হচ্ছে সেই অবিচারটা ঠিক না, সেটা ভুল প্রক্রিয়া, সেটা অন্যায়, যদি এটাকে অন্যায় মনে করেন, তাহলে এই অন্যায়টা আপনি আবার করবেন কেন? সেটা তো একটা বড় প্রশ্ন, তাই না? আপনি যদি একই অন্যায় করেন, তাহলে তো ওর থেকে আপনার কোনো পার্থক্য তৈরি হলো না। যেটাকে আপনি মনে করছেন অন্যায়, যাকে আপনি মনে করছেন অন্যায়কারী, তাহলে আপনিও সেম হয়ে গেলেন। যেমনটা এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, স্বৈরাচার বলে তাড়িয়ে দেওয়ার পরে গত 17 মাসে যে সকল কর্মকাণ্ড আমরা দেখেছি, বহু কর্মকাণ্ড নিয়ে তো এরকম বিতর্ক হয়েছে যে আওয়ামী লীগকে তাহলে ফ্যাসিস্ট বলা কেন? এই যে তুলনা হচ্ছে, তার মানে হচ্ছে যে এই সরকার কিংবা এই সময়েও যে আমরা পরিবর্তিত বাস্তবতা কিংবা পরিবর্তিত বন্দোবস্তের প্রত্যাশা করেছিলাম, সেটা আমরা পাইনি। আমরা একজনকে দোষারোপ করে তাড়িয়ে দিলাম, কিন্তু তার পরিবর্তে আমরা ভালো উদাহরণ তৈরি করতে পারিনি। এটা কিন্তু জনগণই বলছে, এটা জনগণের মধ্যেই আলোচনা হচ্ছে। সুতরাং এই যে এক্সাম্পলটা যদি আপনারা আবার তৈরি করতে চান, তাহলে এই দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলা মানুষের পক্ষে খুব কঠিন হবে। কি ঘটলো, কি বলছে গণমাধ্যম? দেশ জুড়ে আলোচনায় থাকা এই ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের ডিসিএসপিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল এবং হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওতে থাকা অডিওতে শোনা যায় এসপি ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে অপ্রকাশযোগ্য, যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা নয়, সেরকম গালাগালি দেওয়া হচ্ছে। গালাগালি দেওয়ার সময় তো আর মাথা ঠিক থাকে না, সেরকম গালাগালি দেওয়া হচ্ছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও ভিডিওতে শোনা যায় এই কি করছোস, সাদ্দামের লগে কি করছোস, ডটে কি আছে সেটা বুঝে নিতে হবে। ওই কল রিসিভ করা পুলিশ সুপারকে কিছু বলার সুযোগই দেওয়া হয়নি। একটানা অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহারের পাশাপাশি আরও বলতে শোনা যায়, তুই কি ওর পোলালে আয়না দিবি, তুই অ্যারেস্ট করাই দিছোস, তুই জানোস না, তোর পোলামাইয়াও যেন তোরে না দেহে, এই যে ডটে যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে, সেগুলো সভ্যতার প্রতীক নয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে, না বোঝার কিছু নেই যে ব্যক্তি এই কাজটা করেছে, হয়তো বিদেশে বসে থেকে করেছে, তিনি অনেক বেশি এই ঘটনায় কষ্ট পেয়েছেন, অনেক বেশি ক্ষোভ জন্ম হয়েছে তার, অনেক বেশি প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে জন্ম হয়েছে। কিন্তু সেটাকে কন্ট্রোল করা, আপনি যদি মনে করেন, যে কথা বললাম, আপনি যদি মনে করেন এই কাজটা অন্যায় হয়েছে, তাহলে একই ভাষায় যদি আপনি রিয়াক্ট করতে চান কিংবা প্রতিশোধ নিতে চান, তাহলে তো অন্যায়কারী আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সমাজের সহাবস্থানটা খুবই জরুরি। আবার এটাও আপনাকে বোধহয় ভাবা উচিত যে এই ডিসিএসপি তারা যদি দোষ করে থাকেন, তাহলে তারা এই ঘটনাটা ঘটিয়েছেন নিশ্চয়ই একা একা সিদ্ধান্ত নেননি, তারা উপরমহলের আদেশেই কাজটা করেছেন। আমরা এর আগেও যেটা দেখেছি বাংলাদেশের ধারাবাহিকতায়, ডিসিএসপি যারাই যখন দায়িত্বে থাকেন না কেন, তারা উপরের কর্তা ব্যক্তিদের হাতের পুতুল হয়ে নাচেন। সেই ক্ষেত্রে তাদেরকেও কতটা এককভাবে দোষারোপ করা যাবে নাকি একটা পুরো সিস্টেমই এর জন্য দায়ী, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা যদি একক সিদ্ধান্তে করে থাকেন, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি উপরের নির্দেশে করে থাকেন, তাহলে তো তাদেরকে আপনি এককভাবে দায়ী করতে পারেন না। যাই হোক, কি ঘটেছে সেই ইয়াতে আবার যাই। সেখানে বলা হচ্ছে ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইন শৃঙ্খলা বাহিনী সূত্র নিশ্চিত করেছে, অর্থাৎ এটা এআই ভিডিও না, এআই অডিও না। এছাড়া ফেসবুকে একাধিক আইডি এবং পেজ থেকে এটা প্রচুর শেয়ারও হচ্ছে। এটা সত্য যে প্রচুর শেয়ার হচ্ছে, আমি নিজেও এগুলো আমার স্ক্রল করতে করতে আমার চোখে পড়েছে। বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকির ফোন পাওয়ার বিষয়টি নিজে স্বীকার করেছেন। একইভাবে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনও বিভিন্ন নম্বর থেকে ফোনে হুমকির কথাটা স্বীকার করেছেন। জেলা প্রশাসক বলেছেন, এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই, যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। যাই হোক, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে, কিন্তু যে বট শব্দটা ব্যবহার করেছেন, এই বট শব্দটা কাদের বেলায় ব্যবহার করা হয় এই ডিসি সাহেব সম্ভবত জানেন না। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা ডিসি জানিয়েছেন। পুলিশ সুপার হাসান চৌধুরী বলেছেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন, কারা এসব কল করেছে তা খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য পলাতক শেখ
শেখ তন্ময়ের একটি বক্তব্য ফেসবুকে প্রচারিত হচ্ছে, সেখানে তিনি পুরো বিষয়টিকে অমানবিক বলে দাবি করেছেন। তিনি অমানবিক বলে যখন দাবি করছেন, তখন এই শেখ তন্ময়কেও অভিযুক্ত করে ফেসবুকে প্রচুর লেখালেখি দেখছি আমরা, আওয়ামী লীগের লোকজনই করছেন। ভিডিওটা শেষ করি এটা বলে, সেটা হচ্ছে যে যুগে যুগে আমরা এই হিংসার চাষাবাদ কিংবা হিংসার রাজনীতি কি করে যাব, নাকি আমাদেরকে কখনো না কখনো একটা ইনক্লুসিভ পরিবেশে আসতে হবে। এখন যদি মানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা যদি মনে করেন যে আপনারা যেভাবে নির্যাতিত হয়েছেন, আপনাদের অভিযোগ অনুযায়ী আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, আপনাদেরকে ধরে নিলাম যে অধিকার দেওয়া হয়নি, যারা এই কাজ করেছে, আপনারা যদি আপনাদের সুসময় আসে ঠিক একই কাজটা যদি আপনারা করেন এবং মানে 10 গুণ মনোবল নিয়ে যদি কাজটা করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই দেশটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই দেশটা বসবাসের অযোগ্য করা যাবে না। যে কাজটা প্রফেসর ইউনূস করতে পারেননি, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় যেটা করে দেখিয়েছিলেন, সবাইকে নিয়ে একতাবদ্ধ এবং সম্প্রীতির একটা উদাহরণ বিশ্বব্যাপী তৈরি করেছিলেন। নেলসন ম্যান্ডেলা এই কারণেই বিশ্বব্যাপী মহান একজন নেতা হিসেবে সমাদৃত। সেই কাজটা করার অপশন ছিল আমাদের নোবেলজয়ী প্রফেসর ইউনূসের হাতে, কিন্তু সেটা করতে পারেননি। হয়তো তাকে তার আশেপাশে থাকা লোকজন তাকে করতে দেননি, যে কোনো কারণেই হোক করতে পারেননি। কিন্তু যে কাজটা এখন হয়নি সেই কাজটা পরবর্তীতেও হবে না, সম্প্রীতি পরবর্তীতেও আনা সম্ভব হবে না, এটা তো হতে পারে না। সবথেকে বড় কথা হচ্ছে যে এই ফোন দিয়ে গালাগালি, হুমকি দেখে নেওয়া কিংবা তাদের সন্তানদেরও এমন অবস্থা হোক, এটা খুব একটা সুখকর ব্যাপার নয়। আমরা দেখলাম যে এই এসপির ছবি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সরাসরি এসপিকে দায়ী করে, এবং এসপি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সদস্য, তাদের ছাত্র সংগঠনের ক্যাডার ছিলেন, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে নানাভাবে করা হচ্ছে। আমরা এই রেশারেশি, এই বিদ্বেষ, এগুলো চাই না। সাদ্দামের বেলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদেরকেও ব্যথিত করেছে, আমরাও একাধিক ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি। কিন্তু এখন আবার যেটা হচ্ছে সেটা না হলেই বরং ভালো ছিল। হ্যাঁ, এটা মানে আপনাদেরকে হয়তো দোষারোপ করার অপশন নেই যে আপনারা আবেগে পড়ে যে কাজটা করছেন, আপনাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু বিনয়ের সঙ্গে এই বাস্তবতাটা উপলব্ধি করার অনুরোধ তো করতেই পারি যে আপনি যেটাকে ভুল মনে করছেন, আপনি যাকে খারাপ মনে করছেন, আপনি যাদেরকে নরপিশাচ পর্যন্ত মনে করতে পারেন, ঠিক একই কাজ যদি আপনিও করেন কিংবা একই রকমের হুমকি যদি আপনিও দেন, তাহলে তাদের থেকে আপনার পার্থক্যটা তৈরি হলো না, তৈরি হবে না, যে তৈরি হওয়াটা খুবই দরকার এই সমাজ, এই রাষ্ট্রটা গঠন করার জন্য। দর্শক, আপনার মতামত জানিয়ে। যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে নির্বাচনের আগে কোনো সন্ত্রাসীকে জামিন দেওয়া হবে না, তার আওতায় পড়লো কিনা যায় না। শুধু সে কেন, বহু যে ঢাকাতেই, ঢাকার 2 কারাগারে, কাশিমপুর এবং কেরানীগঞ্জ 2 কারাগারে অনেক মানে আছে, আটক আছে, জামিন হচ্ছে না। মানে মার্ডার কেস নাই, জামিন হচ্ছে না। এই যে আনিস আলমগীরের জামিন নামঞ্জুর হলো কেন? দুর্নীতির মামলা করছে, রাষ্ট্রদ্রোহী মামলা আছে, জামিন হবে না কেন? জামিন দিচ্ছে না। এই যে অ্যাটিটিউড গুলো, এগুলি তো যেসব রাজনৈতিক সরকার ফ্যাসিস্ট তারা করে, কোনো ভালো রাজনৈতিক সরকারও করে না। আর এটা তো আরো সরকারের উপর, ভালো সরকারের উপর ভালো সরকার হওয়ার কথা, কারণ এর তো কোনো রাজনীতি নেই, এর আছে আইনের শাসন, মানবাধিকার, এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু কেন এরকম শত শত লোককে বিনা বিচারে, বিনা জামিনে আটকে রাখছে, এর কোনো খবর নেই। আজকে বিবিসির এই শিরোনামটা দেখে খারাপই লাগলো, যে যখন কি আনা হলো বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতে দাফন হয়েছে যশোর কারাগারে বন্দী থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী গৃহবধূ কনিজ সুবর্ণা স্বর্ণালী সম্ভবত তার নাম, এবং তার 9 মাস বয়সী শিশু সন্তান, মাত্র 9 মাস। যখন সাদ্দাম কারাগারে, তখন অন্তঃসত্ত্বা ছিল তার আগে, কিন্তু যখন সাদ্দাম কারাগারে, তার 3 মাস পর বা 2 মাস পর এই বাচ্চাটার জন্ম হয়। জন্মের পর থেকে বাচ্চার চেহারাও দেখতে পারেনি কখনো। সেই চেহারাটা দেখলো মৃত সন্তান। একটা এতে ভুগছিল, যেহেতু স্বামীর, তার বয়সও কম, এই যে সুবর্ণা, কালী সুবর্ণা 22 বছর বয়স। যখন দেখছিল যে কোনোভাবেই মানে জামিনে মুক্তি করা যাচ্ছে না, এক ধরনের হতাশা থেকে, অবসাদে ভুগছিল, সেখান থেকে আত্মহত্যা করছে। কিন্তু এই দাফনের আগে শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল যশোর কারাগারের গেটে, যা নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। ক্ষোভ, অসন্তোষ আর অমানবিকতার অভিযোগে সয়লাভ হয়েছে সামাজিক মাধ্যম। মৃত শিশু দেখা করতে গেছে জীবিত পিতার সাথে। কবি ইমতিয়াজ মাহমুদের এমন একটা পোস্ট ভাইরাল হওয়ার পর এই লাইনটি ব্যবহার করে পোস্টার এবং ফটোকার্ড বানিয়ে শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বহু মানুষ। তবে ব্যাপক ক্ষোভ, অসন্তোষের পাশাপাশি কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে বলেছে আওয়ামী লীগ আমলেও এমন বা এর চেয়ে বেশি অমানবিক ঘটনা ঘটেছে। স্বীকার করি, অমানবিক ঘটনা ঘটেছে। অমানবিক ঘটনার অবসানের জন্যই তো এই বিপ্লব, এই অভ্যুত্থান। একই ঘটনা কেন ঘটবে, সেটাই তো প্রশ্ন, তাই না? সেটা তো কোনো উত্তর নাই। বিবিসি বাংলাকে মিস্টার সাদ্দাম ভাই শহীদুল ইসলাম বলেছেন, বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি বলে কারাগারের গেটেও আমার ভাই তাকে আর কোলে নেয়নি। খুব মর্মান্তিক কথাটা দেখেন, জীবিত অবস্থায় নিতে পারিনি বলে ওই মৃত বাচ্চাকে আর কোলে নেয়নি। শুধু মাথায় হাত বুলিয়ে বলেছে, আমি ভালো বাপ হতে পারিনি, বাপ ক্ষমা করিস। তিনি সহ মোট 9 জন শনিবার যশোর কারাগারের গেটে নিহত স্ত্রী এবং সন্তানের সাথে মিস্টার সাদ্দামের শেষ সাক্ষাৎ
সাক্ষাতে উপস্থিত ছিলেন। এর আগে পরিবারের সদস্যরা সাদ্দামের প্যারোলে আবেদন নিয়ে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে গেলেও সেখান থেকে আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করে তাদের পাঠানো হয় কারা প্রশাসনের কাছে। বাগেরহাট কারা প্রশাসন থেকেই লাশ নিয়ে তাদের যশোর কারাগারের গেটে গেলে সাদ্দামের সাথে দেখা করানো যাবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাগেরহাটের জেলা প্রশাসক আব্দুল বাতেন বলেছেন, পরিবারের সদস্যরা তার কাছে যাওয়ার পর তারা বুঝিয়ে বলেছিলেন যে আবেদন করতে হবে যশোর জেল সুপার কিংবা জেলা প্রশাসকের কাছে। বাগেরহাট জেলা সুপার যশোর কারাগারের সাথে আলোচনা করেছে, তারা সেই অনুযায়ী সাক্ষাতের জন্য যশোর গেছে, আমরা সহযোগিতা করেছি। অন্যদিকে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান বিবিসি বাংলাকে বলেছে তারা এই ধরনের কোনো আবেদন পাননি। এখন তর্ক বিতর্ক বা পাল্টাপাল্টির এই ফাঁকি দিয়ে ঘটনার যেটা ঘটলো সেটা অমানবিকতার একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেল বিষয়টা। যদিও মানবাধিকার সংগঠকরা বলছেন পুরো ঘটনায় রাষ্ট্রের একটা অমানবিক চেহারার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা। তাদের মতে আবেদনের প্রক্রিয়ার নামে কয়েক ঘন্টা সময় নষ্ট করে পরিবারকে জেল গেটে গিয়ে লাশ দেখানোর পরামর্শ দেওয়া এক ধরনের নিষ্ঠুরতা। কি হতো প্যারোলের মুক্তি দিয়ে? মানে এত মর্মান্তিক ঘটনা, এটা তো স্বাভাবিক মৃত্যু না। যে মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, মারা গেছে, বাবা অসুস্থ হয়ে মারা গেছে, বাপ অসুস্থ হয়ে মারা গেছে, তারপরও তো বিএনপি বা জামাতের নেতারা কর্মীরা প্যারোলে মুক্তি পেয়ে দেখতে গেছে। যদিও আমরা তখন সমালোচনা করেছি, কেন ডান্ডা বেড়ি পড়ানো, কেন হাতে হাত করানো, সেগুলি সমালোচনা করেছি। তারপরে তো প্যারোলে মুক্তি দেওয়ার খবরাখবর তো আমরা বলেছি। হয়তো গুম খুনের অনেক কাহিনী বলা যাবে মানে কয়েক ঘন্টা ধরে, সেটা অন্য কথা। কিন্তু এই সময় এই ঘটনা ঘটবে কেন? যেখানে সাম্যতা, মানবিক ন্যায় বিচার, মানবাধিকারের কথা বলা হচ্ছে, সেই সময় এই ঘটনাটা কেন ঘটবে? এটা আমি কাল থেকে কিন্তু বেশ কয়েকটা ভিডিও করেছি, আজকে বললাম দর্শক। এগুলোর মানে এখন দেখেন, যদি মনে করেন আছে এটা একটা অ্যাক্সিডেন্ট, আরো অনেক ঘটনা আছে না? আমি তো বারবার বলছি যে আমাদের একজন সাংবাদিক দম্পতি আছে, তার বিরুদ্ধে আমার ক্ষোভ আছে, অভিযোগ আছে যে তারা ঠিক সাংবাদিকতা করছিল না। কিন্তু তাই বলে তো তারা বিচার মানে ন্যায় বিচারের পাবে না, এটা তো হইতে পারে না। বাচ্চাটা পড়ে আছে, আমি কতবার এই মানে কত ভিডিওতে আমি এই কথাগুলি বলছি, কই এটা নিয়ে কোনো রকম টলাইতে পারতেছি? কোনোভাবে টলানো যাচ্ছে না। মানুষ দেখতেছে অসংখ্য, ওরা বদনাম করতেছে, ধুর এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া এগুলি পাত্তা দেয় না। ভাই আমার তো কোনো এখন চাকরি বাকরি নেই, আমি পড়ে আছি, কি করব? কিছু ন্যায় কথা বলার চেষ্টা করতেছি, কারণ আপনারা কোনোটাই শুনবেন না। একেবারে কানে তুলো দিয়ে বসে থাকবেন, চোখে এমন চশমা করবেন যে দেখবেন না। এটা ঠিক না। সবকিছুর একদিন হিসাব হবে কিন্তু।